শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার অনলাইন ভিত্তিক অষ্টম ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত যে নিয়মগুলো আছে বা স্বাস্থ্যবিধিগুলো আছে তোমরা সেগুলো মেনে বাসায় অবস্থান করছো। আজকে আমার ক্লাসটি থার্ড ইয়ারের যে শিক্ষার্থীরা তাদের জন্য। তোমরা জানো যে তোমাদেরকে আমি বাঙালি দর্শন এই কোর্সটি পড়িয়ে থাকি, যেটা কোর্স কোড হচ্ছে 307। আজকে আমি সেখান থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে রাজা রামমোহন রায়ের যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো পড়িয়েছিলাম। তখনই বলেছিলাম যে এরপরে ক্লাসটা আমি নেব দেবেন্দ্রনাথ ঠাকুরের উপর। সুতরাং আজকে আমাদের যে ক্লাসের বিষয় সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের সংস্কার সমূহ। আসো আমরা এখন একটু দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচয়টা জেনে নিই। দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ হচ্ছে 15 মে 1817 সালে, জন্মস্থান কলকাতা, বঙ্গ, ভারত। মৃত্যু তারিখ হচ্ছে 19 জানুয়ারি 1905। তিনি যে আন্দোলন করতেন সেটা হচ্ছে সমাজসেবক ছিলেন, ব্রাহ্ম ধর্ম প্রচারক ছিলেন এবং তিনি হচ্ছে একজন শিক্ষাবিদ, সমাজসেবক এবং দার্শনিক। কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কনিষ্ঠ পুত্র। এখানে একটা কথা বলে রাখি যে রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুরকে খুবই আদর করতেন এবং খুবই পছন্দ করতেন। এটা দেবেন্দ্রনাথ ঠাকুর পরে নিজেই বলেছিলেন তার একটি আত্মজীবনীতে যে যখন তিনি ছোট ছিলেন তখন রাজা রামমোহন রায় তাকে দেখতে গিয়েছিলেন এবং দেখার পরেই বলেছিলেন যে এই শিশুটি একদিন আমার স্থান দখল করিবে। এবং এটাও তিনি বলেন যে 1830 সালে যখন রাজা রামমোহন রায় বিলেত যান তখন দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথেই দেখা না করে তিনি যাননি, তার সাথে দেখা করে যান। ছোট দেবেন্দ্রনাথ তখন সেটা বুঝেন নাই, কিন্তু পরবর্তীতে আসলে বুঝেছিলেন যে তিনি রাজা রামমোহন রায় আসলে তাকে কতটা ভালোবাসতেন। আসলে আমরা এখন দেবেন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও কর্মজীবনটা দেখিনি। দেবেন্দ্রনাথ ঠাকুর 1823 থেকে 25 সাল পর্যন্ত বাড়িতে আসলে পড়াশোনা করেন। 1827 সালে তিনি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে কিছুকাল পড়াশোনা করার পর তিনি পিতার বিষয় সম্পত্তি ও ব্যবসা দেখাশোনার পাশাপাশি দর্শন ও ধর্মচর্চা শুরু করেন। 1838 সালে পিতামহীর মৃত্যুকালে তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি ধর্ম বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন, কারণ যে তার যে পিতামহী ছিল তিনি আসলে অনেক ধর্মভীরু ছিলেন এবং আগ্রহী তিনি মহাভারত, উপনিষদ, প্রাচ্য পাশ্চাত্য দর্শন সহ বিভিন্ন বিষয় অধ্যয়ন শুরু করেন। এর ফলে পার্থিব বিষয়ের প্রতি তার বীতস্পৃহ জন্মে এবং তার মধ্যে ঈশ্বর লাভের যে আকাঙ্ক্ষা সেটা প্রবল হয়। তত্ত্ব আলোচনার জন্য উদ্দেশ্যে তিনি তত্ত্বরঞ্জনী সভা 1839 সালে স্থাপন করেন। পরে তার নাম দেওয়া হয় তত্ত্ববোধিনী সভা। এই তত্ত্বাবধায়ক সভার উদ্দেশ্য ছিল উপনিষদের জ্ঞান প্রচার এবং ধর্মীয় অনুসন্ধানের প্রচার। 2 বছরে সেখানে 500 জন সদস্য হয়েছিল। বাংলার ধনী এবং প্রভাবশালী পুরুষদেরকে এটি আসলে আকর্ষণ করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছুকাল এই সভার সম্পাদক ছিলেন। এটি ছিল বাংলার বৃহত্তম ও প্রভাবশালী সাংস্কৃতিক সংগঠন এবং এটি 1854 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এটির একটি ছাপাখানা ছিল এবং দেবেন্দ্রনাথ তত্ত্বাবধায়ী পত্রিকা প্রকাশ শুরু করেছিলেন। এই পত্রিকাটি তার মতামত প্রচারের জন্য সমাজের প্রধান অঙ্গ হয়ে উঠেছিল। এটি পুরুষদের গুরুত্ব সহকারে চিন্তা করতে এবং আন্তরিকভাবে কথা বলতে শিখিয়েছিল। এই পত্রিকাটি আসলে 5টি ভাষায় প্রচারিত হতো বা প্রকাশিত হতো। সেটা হচ্ছে বাংলা, তামিল, তারপর ইংরেজি, হিন্দি, উর্দু ইত্যাদি। দেবেন্দ্রনাথ ঠাকুর আসলে একজন বিশিষ্ট লেখকও ছিলেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে লিখতেন। তার যে গ্রন্থাবলী সেগুলো হচ্ছে বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ, বেদান্তিক ডক্ট্রিনস ভিন্ডিকেটেড, ব্রাহ্ম ধর্ম, ব্রাহ্ম বিবাহ প্রণালী, ব্রাহ্ম সমাজের পঞ্চবিংশতি বৎসরে পরীক্ষিত বৃত্তান্ত, জ্ঞান ও ধর্মের উন্নতি ও স্বরচিত জীবনচরিত। এখন আসলে আমরা জেনে নেই যে দেবেন্দ্রনাথ ঠাকুর যে আমরা আজকে সংস্কারগুলো পড়বো তার আসলে একটা প্রেক্ষাপট আছে। তিনি যখন নবজাগরণটা আসলে হচ্ছিল বাংলায়, সেই সময় বিভিন্ন বিষয় তাকে আসলে অনেক প্রভাবিত করেছিল। যখন হচ্ছে রাজা রামমোহন রায় বিলেত চলে যাচ্ছিলেন বা যান, তারপরে তিনি আসলে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে একটি জ্ঞান উপার্জন সভা ছিল, সেই সভা তিনি সদস্যপদ লাভ করেন এবং এই বাংলার যে নবজাগরণ সেই তার ইতিহাসে জ্ঞান উপার্জন সভার গুরুত্ব ছিল আসলে অপরিসীম। বাংলার নবীন পণ্ডিতদের অনেকেই সেই সভার
সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও দর্শন প্রভৃতি প্রয়োজনীয় বিষয়ে আলোচনা, পর্যালোচনা ও মূল্যায়ন এই সবার আলোচ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। সেখানে কেবল যে প্রতীচ্যের বিদ্যায় আলোচিত হতো তা নয়, স্থানীয় বিষয় তথা পুরাণ ও ইতিহাস নিয়েও সেখানে আলোচনা হতো। যাই হোক, দেবেন্দ্রনাথ যখন এই সবার সঙ্গে নিজেকে যুক্ত করলেন, তখন বাংলার নবজাগরণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত নিম্নোক্ত কতগুলি ঘটনাও আসলে ঘটে যায়। সেটি হচ্ছে, দেখো, যে সংস্কৃত কলেজ স্থাপিত হয়, ব্রাহ্ম সমাজ স্থাপিত হয়, রাধাকান্ত দেবের ধর্মসভা স্থাপিত হয়, বাঙালির প্রথম নিজস্ব ব্যাংক ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল, আলেকজান্ডার ডাফের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর রাজা রামমোহন রায় বীরে যাত্রা করেন, কলকাতায় হেনরি ডিরোজিও এবং বিলেতে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়, কলকাতায় মেডিকেল কলেজ স্থাপিত ইত্যাদি বিভিন্ন কারণে আসলে তাকে তার চেতনাকে বা চিত্তকে স্পর্শ করেছিল। এরকম একটি আবহাওয়ার মধ্যে অবগাহন করেই দেবেন্দ্রনাথ তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নির্ধারণ করেন, বা তার কর্মপন্থা যেগুলো ছিল সেগুলো তিনি নির্ধারণ করেন। আসলে প্রথমে আমরা দেখি যে ধর্মীয় সংস্কার, তার ধর্মীয় সংস্কারগুলো কি ছিল। আসলে আস্তে আস্তে তিনি রাজা রামমোহন রায়ের যে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ, সেটার সাথে যুক্ত হয়ে পড়েন। তোমরা জানো যে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় একেশ্বরবাদের উপাসনার জন্য আত্মীয় সভা নামে একটি সভা প্রতিষ্ঠা করেছিলেন, এবং 1828 সালে খ্রিস্টাব্দে সেটি ব্রাহ্ম সভা হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং পরবর্তীতে 1830 খ্রিস্টাব্দে সেটা ব্রাহ্ম সমাজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তুমি একটু আগে দেখলে যে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধায়ী সভার সম্পাদক ছিলেন, বা তত্ত্বাবধায়ী সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেখলেন যে তত্ত্বাবধায়ী সভা এবং ব্রাহ্ম সমাজের মধ্যে আসলে স্বরূপগত কোনো পার্থক্য নেই। সেজন্য তত্ত্বাবধায়ী সভা এবং ব্রাহ্ম সমাজ আসলে একসাথে মিশে যে ব্রাহ্ম সমাজ তৈরি হয়, এবং সেটা 1842 সালে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর সেটা দায়িত্বভার গ্রহণ করেন। পরের বছর তারই অর্থে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্বাবধানী পত্রিকা। এই পত্রিকায় দেবেন্দ্রনাথ কৃত বৃত্তি ও বঙ্গানুবাদ সহ উপনিষদ প্রকাশিত হয়ে থাকে। দেবেন্দ্রনাথের প্রচেষ্টায় প্রকাশ্য সভায় বেদ পাঠও শুরু হয়। 1844 সালে দেবেন্দ্রনাথ প্রথম ব্রহ্ম উপাসনা পদ্ধতি প্রণয়ন করেন, এবং পরের বছর থেকে তা ব্রাহ্ম সমাজে ব্যবহৃত হতে থাকে। দীর্ঘ শাস্ত্র চর্চার ফলে তিনি উপলব্ধি করেন যে শুধু উপনিষদের উপর ব্রাহ্ম ধর্মের ভিত্তি স্থাপন করা সম্ভব নয়। তাই 1848 সাল থেকে তিনি ক্রমান্বয়ে তত্ত্বাবধায়ী পত্রিকায় ঋগ্বেদের যে অনুবাদ প্রকাশ করতে শুরু করেন, যা ব্রাহ্ম ধর্ম নামে 1869 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে ব্রাহ্ম সমাজের যে উদ্দেশ্য ছিল যে মানে আসলে সব মানুষের ক্ষেত্রে একই একটা ধর্ম এবং মানবতা প্রকাশ করা, সেটাই তত্ত্বাবধায়ী সভা ব্রাহ্ম সমাজের একই ধরনের তোমার উদ্দেশ্য হয়ে যায়। এবং দেবেন্দ্রনাথ ঠাকুর সেটার মাধ্যমেই আসলে তার ধর্মের সংস্কার ইয়াটা শুরু করেন, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এটা উপলব্ধি করেন যে শুধুমাত্র উপনিষদ থেকে যে এই ব্রাহ্ম ধর্মের যে বীজ মন্ত্র সেটা হবে না, তাকে নতুন করে সে বিভিন্ন ভাবে লেখার মাধ্যমে সেটি ব্রাহ্ম ধর্ম নামে একটি গ্রন্থ সেটি প্রকাশ করেন, এই ব্রাহ্ম ধর্মটাকে সংস্কার উপযোগী, মানে সবার উপযোগী করে তোলার জন্য। আসলে তত্ত্বাবধানী পত্রিকা সম্পর্কে আমি একটু জেনে নেই। তত্ত্বাবধানী পত্রিকা ছিল ব্রাহ্ম সমাজের তত্ত্বাবধানী সভার মুখপাত্র। ব্রাহ্ম ধর্মের প্রচার ও তত্ত্বাবধানী সভার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে 1843 সালে 16 আগস্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্বাবধানী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এই সার্বিক তত্ত্বাবধানী ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 19 শতকের শ্রেষ্ঠ গদ্য লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন, এবং তাদের লেখার মাধ্যমে তখন বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়। এই লেখক ও পৃষ্ঠপোষক সকলে ছিলেন সংস্কারপন্থী। বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার পত্রিকার মুখ্য উদ্দেশ্য হলো জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং দর্শন বিষয়ক মূল্যবান রচনা এতে প্রকাশিত হতো। আন্তর্জাতিক বাণিজ্যে বাঙালিদের অংশগ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনভাবে উপযুক্ত করে নিজেদের গঠন করার আহ্বানও এখানে জানানো হতো। এভাবে তখনকার বাংলার সংস্কৃতি এবং সভ্যতার উন্নতিতে এই পত্রিকা আসলে বিশেষ অবদান রেখেছিল। তাহলে কি আমরা বুঝলাম যে ব্রাহ্ম সমাজের যে তোমার ব্রাহ্ম ধর্মের যে প্রচারটা, সেটাই আসলে প্রথম উদ্দেশ্য ছিল, ব্রাহ্ম ধর্মের প্রচার করা। তাছাড়াও যে বিভিন্ন জ্ঞান বিষয়ক যে ইয়ে ছিল, তোমার বাণীগুলো ছিল, সেটাও আসলে প্রচারিত হতো।
আহ যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের সম্পাদক ছিলেন, শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে 21 ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর তার 21 জন সঙ্গীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ পালনের মাধ্যমে ব্রাহ্ম ধর্মটি গ্রহণ করেন। ব্রাহ্ম ধর্ম গ্রহণের প্রাক্কালে আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশের সামনে দাঁড়িয়ে দেবেন্দ্রনাথ বলেন, অদ্য এই শুভক্ষণে এই পবিত্র ব্রাহ্ম সমাজের মন্দিরে বিশুদ্ধ ব্রাহ্ম ধর্মব্রত গ্রহণ করিবার জন্য আমরা সকলে আপনার নিকট উপনীত হইয়াছি, যাহাতে পরিমিত দেবতার উপাসনা হইতে বিরত হইয়া এক অদ্বিতীয় পরব্রহ্মের উপাসনা করিতে পারি, যাহাতে সৎকর্মে আমাদের প্রবৃত্ত হয় এবং পাপ মোহে মুক্ত না হই। এরূপ উপদেশ দিয়া আমাদের সকলকে মুক্তির পথে উন্মুখ করুন। আমরা এই বক্তৃতা শুনিয়া ও আমার হৃদয়ের একাগ্রতা দেখিয়া তিনি অশ্রুপাত করিলেন এবং বলিলেন যে রামমোহন রায়ের এরূপ উদ্দেশ্য ছিল, কিন্তু তিনি কাজে তাহা পরিণত করতে পারেন নাই। এতদিন পরে তাহার ইচ্ছা পূর্ণ হলো। অর্থাৎ যে আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশের সামনে এই শপথ বাক্য পাঠ করেন এবং আনুষ্ঠানিকভাবে যেহেতু ব্রাহ্ম ধর্ম তিনি গ্রহণ করেন, তখন তিনি এই উক্তিটি বা কথাগুলো তিনি বলেন, এবং তখন হলো আচার্য যে রামচন্দ্র তিনি তখন সে কেঁদে দেন এবং বলেন যে আসলে রাজা রামমোহন রায় সেটাই ইচ্ছা ছিল যে ব্রাহ্ম সমাজের যে হাল ধরবে সেটা দেবেন্দ্রনাথ ঠাকুর যেন সেই হালটা ধরতে পারে, এবং সেটা এখন আসলে সেই ইচ্ছাটা রাজা রামমোহনের যে ইচ্ছা সেটা আসলে পূরণ হলো। ব্রাহ্ম ধর্মকে একটি সার্বজনীন ও লোক হিতৈষী ধর্মে পরিণত করতে তার আগে একটি বীজ মন্ত্র আবিষ্কারের পথে হলো দেবেন্দ্রনাথ মনোযোগী হলেন। এই সম্পর্কে তিনি নিজে বলেন, আমি মনে করিলাম যে ব্রাহ্ম ধর্মের এমন একটি বীজ মন্ত্র চাই, যে বীজ মন্ত্র ব্রাহ্মণ দিগের ঐক্যস্থল হইবে। ইহা ভাবিয়াই আমি আমার হৃদয়ে ঈশ্বরের প্রতি পাতিয়া দিলাম, বলিলাম আমার অন্ধকার হৃদয় আলো করো। তাহার কৃপায় তখনই আমার হৃদয় আলোকিত হইল। সেই আলোকের সাহায্যে আমি ব্রাহ্ম ধর্মের একটি বীজ দেখিতে পাইলাম। অমনি একটি পেন্সিল দিয়া সম্মুখের কাগজ খণ্ডে তাহা লিখিলাম। শ্রীযুক্ত ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথের এই ব্রাহ্ম বীজ রচনা প্রসঙ্গে বলেন, রামমোহন রায়ের বেদান্ত দর্শনের ব্যাখ্যায় এক স্থলে উল্লেখ হইয়াছে যে পরমেশ্বর এবং তাহার সৃষ্ট মানবের প্রতি প্রীতি এবং তৎপ্রিয় কার্য সাধন এই দুই মুখ্য পরম উপাসনা। দেবেন্দ্রনাথ ইহাকেই কেন্দ্রে রাখিয়া ব্রাহ্ম ধর্মবীজ সৃষ্টি করিয়াছেন। দেশে যখন কঠোর দাসত্ব শৃঙ্খলে মানসিক পরাধীনতার কঠিন পাশে আবদ্ধ ছিল, সে সময়ে যে দেবেন্দ্রনাথ সে কঠোর শৃঙ্খল কাটিয়া এই উদারতম সাম্প্রদায়িকতার মূল ভিত্তি বীজ চতুষ্টয় সৃষ্টি করিয়া ব্রাহ্ম সমাজে সুপ্রতিষ্ঠিত করিতে সক্ষম হয়েছেন, ইহাতে তাহার আত্মার আশ্চর্য বলের পরিচয় পাওয়া যাইতেছে। একমাত্র এই বীজ চতুষ্টয় সৃষ্টি করে তাহাকে মহর্ষির আসনে অবিচলিত রাখিবে বলে আমাদের বিশ্বাস। অর্থাৎ এই যে ব্রাহ্ম ধর্ম যে তোমার প্রচার যেটাই তোমার বলো না কেন, সে সবকিছু মূলই আসলে কিন্তু ছিল মানব কল্যাণের উদ্দেশ্যেই, এবং এই ধর্মের প্রচারের মধ্যে মানব কল্যাণটাই ছিল আসলে দেবেন্দ্রনাথ এবং রাজা রামমোহন রায়ের প্রথম আসলে উপাসনা। সবকিছু মূলেই ছিল আসলে মানবতা। তিনি যে দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রাহ্ম ধর্ম গ্রন্থটি রচনা করেন সেটার মোট 16টি অধ্যায়ে বিভক্ত ছিল। প্রথম অধ্যায়ে ব্রহ্ম যে এক আনন্দ ঘন প্রেম ঘন সত্তা সেই বিষয়ে বর্ণিত ছিল হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে। তৃতীয় অধ্যায়ে সৃষ্টির স্রষ্টা রূপে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যাত হয়েছে। চতুর্থ অধ্যায় হচ্ছে অব্যক্ত অনির্বচনীয় বলে তার স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে ব্রহ্মকে। পঞ্চম অধ্যায়ে আপাত বিরোধ ব্রহ্মের অবিরুদ্ধ ভাব বর্ণনা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ে সাধন তত্ত্ব ব্যক্ত হয়েছে। অষ্টম অধ্যায়ে ব্রহ্ম যে বিশেষ সর্বত্র অনুপ্রবিষ্ট হয়ে আছেন এ কথা বর্ণিত আছে। নবম অধ্যায়ে ঈশ্বর যে পুরুষ এই তত্ত্বের উপনিষদ বাক্য সন্নিবিষ্ট হয়েছে। দশম অধ্যায়ে আছে আত্মযোগ ও গায়ত্রী মন্ত্রের কথা। একাদশ ও দ্বাদশ অধ্যায়ে রয়েছে উপাসনা তত্ত্ব। ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ অধ্যায়ে পাপ থেকে বিরত না হলে যে ব্রহ্ম উপলব্ধি হয় না সে কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস ব্রহ্ম ধর্মের প্রত্যেকটা তিনি আসলে ভাগ করে সেটা রচনা করেছিলেন। ব্রাহ্ম ধর্মকে সার্বজনীন ধর্মে পরিণত করার জন্য দেবেন্দ্রনাথ বহুবিধ কার্য সাধন করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য লক্ষ্য উচিত এক মানুষ থেকে অপর মানুষের পার্থক্য মুছে ফেলা। ধর্মীয় সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি অখণ্ড মানবতার স্বপ্ন দেখেছিলেন দেবেন্দ্রনাথ। এই উদ্দেশ্যে তিনি ক্রমে নিম্নোক্ত কর্মগুলি সম্পাদন করেন। এক হচ্ছে দেখো
যে ব্রাহ্ম ধর্ম গ্রহণ প্রণালী, 2 হচ্ছে ব্রাহ্ম ধর্মের বীজ নিরূপণ, ব্রাহ্ম ধর্ম সঙ্গত উপাসনা পদ্ধতি, ব্রাহ্ম সঙ্গীতের বিস্তার, নানা স্তরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, ব্রাহ্ম ধর্মের গ্রন্থ রচনা, ব্রাহ্ম ধর্মের তাৎপর্য ব্যাখ্যা, ব্রাহ্ম ধর্মের মত ও বিশ্বাস নির্ণয়, ব্রহ্ম উপাসনা, এবং শেষেরটা হচ্ছে অনুষ্ঠান পদ্ধতি প্রণয়। এছাড়াও মাসিক পত্র, সংবাদপত্র, বক্তৃতার মাধ্যমে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মকে মানব হৃদয়ে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। উপযুক্ত কার্যাবলীর মধ্যে ব্রাহ্ম ধর্মের বীজ নিরূপণ ও ব্রাহ্ম ধর্মের গ্রন্থ রচনা ছিল ধর্ম সংস্কারে দেবেন্দ্রনাথের অক্ষয় কীর্তি। শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে আমি বিভিন্ন বই থেকে তোমাদের জন্য আসলে এই পেজগুলো উঠিয়ে দিয়েছি। তোমরা বাসায় এগুলো নোট করে ফেলবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আসলে আমরা দেখি যে সমাজ সংস্কার শুধুমাত্র ধর্মের সংস্কার করে তিনি বসে থাকেননি, তিনি সমাজের দিকেও খেয়াল রাখতেন এবং তিনি একজন বড় সমাজ সংস্কারক ছিলেন। তার যে সমাজ সংস্কারের প্রথম ফসল হচ্ছে সঙ্গত সভা। কেশবচন্দ্র যখন তার যুব বন্ধুদের নিয়ে একটি ধর্মমণ্ডলী স্থাপন করার আগ্রহ প্রকাশ করেন, মহর্ষি তখন তার নাম রাখেন সঙ্গত সভা। উপাসনা, আত্মপরীক্ষা, আমোদ, অর্থব্যয়, অভ্যর্থনা, সময়, সত্যবাক্য, পৌত্তলিকতা সংস্কার ইত্যাদি প্রভৃতি ছিল এই সঙ্গত সভার আলোচ্য বিষয়। সঙ্গত সভার মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সৌহার্দ্য ও সাম্য প্রতিষ্ঠা করা। মানুষ যাতে মানুষকে ঘৃণা করার পরিবর্তে ভালোবাসতে পারে, এখানে মহর্ষির এটাই প্রধান ব্রত ছিল। তার মানে কি, সমাজে যত ধরনের খারাপ কিছু আছে সবকিছু থেকে যেন মানুষ ভালো থাকতে পারে, মানুষ মানুষকে ভালোবাসতে পারে, সেটাই তার এই প্রতিষ্ঠা, সঙ্গত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। তার মানে এখানে আমরা তার সমাজ সংস্কারের কিন্তু একটি রূপ দেখতে পাই। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পদ্ধতিরও সংস্কার করেন। তিনি দেবেন্দ্র পূজা পর্বণাদি বন্ধ করে মাঘ উৎসব, নববর্ষের দীক্ষা দিন ইত্যাদি উৎসব প্রবর্তন করেন। 1867 সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেন। এই আশ্রমে আজকে বিখ্যাত শান্তিনিকেতন। এছাড়াও তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি আসলে নারী স্বাধীনতা বিষয় ছিলেন। অনেকে মনে করেন তিনি রক্ষণশীল ছিলেন, আসলে তিনি না, তিনি আসলে নারী স্বাধীনতার বিষয় ছিলেন। সমাজ পরিবর্তন, তোমরা দেখো বই লেখা আছে যে সমাজ পরিবর্তনে যে হাওয়ায় ভেসে মহর্ষি সমাজ সংস্কারে হাত দিয়েছিলেন, তার নিজের বাড়িতে তা প্রথম দেখা দিয়েছিল। প্রচলিত সমাজের ব্যবস্থাকে অস্বীকার করে নিজ কন্যাকে ব্রাহ্মমতে বিবাহ দেওয়া ছিল তার প্রথম দৃষ্টান্ত। তারপর নারী শিক্ষা ও নারী স্বাধীনতা সম্পর্কে তার মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর অতি উৎসাহী হয়ে উঠেছিলেন। নারী স্বাধীনতা নামে একটি ছোট বইও তিনি সেই সময় অতি অল্প সময়ের মধ্যে লিখে ফেলেন। তখনকার দিনে মেয়েদের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যদিও যেতে হতো, তা হলে ঢাকা দেওয়া পালকি করেই যেতে হতো। মেয়েদের পক্ষে গাড়ি চড়া তখন ছিল অকল্পনীয়, কেননা একখানা পাতলা শাড়ি মাত্রই তখন মেয়েদের পরিধেয় ছিল। কিন্তু সত্যেন্দ্রনাথ তাদের বাড়িতে এসব নিয়ম পাল্টিয়ে দেন। ঠাকুর বাড়ির মেয়েরা যখন সেমি, জামা, জুতা, মোজা পরিধান করে বাইরে যেতে লাগলেন, তখন চারিদিকে ছিছি রবে ধিক্কার উঠতে লাগলো। কিন্তু দেবেন্দ্রনাথ তা কর্ণপাত করতেন না। তিনি যখন দেখেন এসব পরিধান করেও মেয়েরা মন্দের দিকে যাচ্ছে না, তখন কোনো আচারের পরিবর্তন সম্পর্কে তিনি নিষেধাজ্ঞা জারি করতেন না। এ প্রসঙ্গে দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ কন্যার একটি বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন যে চন্দ্রবাবু নামে দেবেন্দ্রনাথের এক পিস্তুত জ্যেষ্ঠ ভাই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সামনের বাড়িতে থাকতেন। তিনি একদিন দেবেন্দ্রনাথকে ডেকে বললেন, দেখো দেবেন্দ্র, তোমার বাড়ির মেয়েরা বাইরের খোলা ছাদে বেড়ায়, আমরা দেখতে পাই, আমাদের লজ্জা করে, তুমি শাসন করিয়া দাও না কেন? উত্তরে দেবেন্দ্রনাথ বললেন, কালের পরিবর্তন হইয়াছে, নবাবের আমলে যে নিয়ম খাটিত এখন আর সেই নিয়ম খাটিবে না, আমি আর কিসের বাধা দিব, যাহার রাজ্য তিনি সমস্ত ঠিক করিয়া লইবেন। এরপর তার পঞ্চম পুত্র যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন ঘোড়ায় চড়ে ঠাকুর বাড়ি থেকে বাইরে বেড়াতে যেতেন, তখন পুত্রবধূর এই আচরণকে তিনি অন্যায় বা অসমান বলে মনে করতেন না। এ থেকে বোঝা তিনি কতটা বড় মাপের সমাজ সংস্কার ছিলেন। আসলে দেখো, সেই আমলে যে নারীদের প্রতি নারীরা হলো ঘরে থাকবে, সেই যে একটা প্রথা, সেটা কিন্তু তিনি ভেঙেছেন এবং নারী স্বাধীনতার বিশ্বাস কি সমাজে যে মেয়েদের একটা স্থান আছে সেটা কিন্তু তিনি বুঝিয়েছিলেন। তাহলে আমরা তার সমাজ সংস্কারগুলো দেখতে পেলাম। এরপর দেখি আমরা রাষ্ট্র সংস্কার দেখি যে দেবেন্দ্র আসলে কিছুদিন রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তবে উনি বেশি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। 1851 সালে 31 অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন। তিনি দরিদ্র গ্রামবাসীদের চৌকিদারি কর মওকুফের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং ভারতের স্বায়ত্তশাসনের দাবি সম্মত একটি পত্র ব্রিটিশ পার্লামেন্টে প্রেরণ করেন। দেবেন্দ্রনাথ বিধবা বিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন, তবে বাল্য ও বহু বিবাহের বিরুদ্ধে ছিলেন।
আমরা পরবর্তী তিনি আসলে বেশি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তো অল্প ভাবেই আমি রাষ্ট্র সংস্কার সম্পর্কে আমরা জানতে পারি তার সম্পর্কে। এরপর আমরা দেখি শিক্ষা সংস্কার। সেই সময়টা বিশেষ করে 1854 সালের দিকে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা সেটা একটা অব্যবস্থায় পরিণত হয়েছিল, এবং সেই সময় যে ভারত সরকার তখন বিভিন্নভাবে শিক্ষাকে গণশিক্ষামুখী করার জন্য, জনমুখী করার জন্য অনেক ধরনের কমিটি গঠন করেছিল, কিন্তু সেভাবে সেটা ফলপ্রসূ হয়নি। কিন্তু 1859 সালের দিকে ছোট যে লাট ছিল, ভারতের ছোট লাট পিটার গ্রান্ট, তিনি হচ্ছে একটি কমিটি তৈরি করেন যে কিভাবে শিক্ষাকে একটু গণমুখী করা যায় শিক্ষাকে। সেক্ষেত্রে এই কমিটিতে যে একজন বেসরকারি যে ভাবে যে অন্যতম ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর তখন এই কমিটিকে একটি প্রস্তাব পেশ করেন, সেটা হচ্ছে যে কোনো গোষ্ঠীভিত্তিক শিক্ষা নয়, আসলে সর্বজনীন ভাবে একটি শিক্ষা আমাদের দরকার, যার মাধ্যমে সব ধরনের শিক্ষায় আসলে মানুষ পেতে পারে। তো আমরা দেখলাম যে শিক্ষার ক্ষেত্রে তিনি আসলে অনেক চিন্তা করতেন, এবং নারী শিক্ষা প্রসারে তিনি অনেক ভূমিকা রেখেছিলেন, এবং নিজের মেয়েকে জ্যেষ্ঠ কন্যা সৌদামিনীকে তিনি বেথুন স্কুলে ভর্তি করেছেন, এবং তিনি বলেন দেখা যাক না তাকে আমি বালিকা স্কুলে ভর্তি করে থাকি এর ফল কি হয়। এবং যারা হচ্ছে নারী শিক্ষায় কে খারাপ মনে করতো তাদেরকে তিনি সমাজের চতুর্থ শ্রেণীর মানুষ বলে মনে করতেন, এবং তিনি বলতেন যে তাদেরকে আসলে শুভবুদ্ধি তাদের উদয় হতে হবে, না হলে আর নারীর যদি শিক্ষা প্রসার না হয় তাহলে নারীরা সারা জীবনই আসলে অবহেলিত থেকে যাবে, এবং আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত নারী শিক্ষা না হবে ততদিন আমাদের সমাজ আসলে উন্নত হবে না। তাহলে আমরা বুঝতে পারি যে তিনি আসলে শিক্ষা সংস্কারের ব্যাপারে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এখন আমরা দেখি যে সর্বোপরি আসলে তার সবকিছুর মধ্যে, সব সংস্কারের মধ্যে মানবতাবাদের যে দিকটি বা মানবিক যে দিকটি সেটি ফুটেছে, এবং তিনি আসলে মানুষের কল্যাণটি চেয়েছিলেন। এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখবো যে বিভিন্ন আসলে সভার মাধ্যমে তিনি তার এই মানবিক কাজগুলো করে যেতেন মানুষের ভালোর জন্য। তার মধ্যে একটি তোমার ছিল হিন্দু থিওফিলান্থ্রপিক সোসাইটি। দেবেন্দ্রনাথ এর মাধ্যমে হিন্দু ধর্মের নৈতিকতার সুমহান ঐতিহ্য তুলে ধরেন। এই সভায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রবন্ধ আলোচিত ও পঠিত হতো। তার মধ্যে মোট 15টি প্রবন্ধের উল্লেখ পাওয়া যায়। এই 15টি 10টি ইংরেজিতে এবং বাকি 5টি বাংলায় লেখা। বাংলায় লেখা 5টি প্রবন্ধ হচ্ছে যথাক্রমে পরমেশ্বরের শক্তি ও দয়া, ব্রহ্ম উপাসনায় আনন্দ, নীতিজ্ঞান, যথার্থ প্রেম ও ভক্তি দ্বারা পরমেশ্বরের উপাসনা করা কর্তব্য, 5 হচ্ছে পরোপকার। এই প্রবন্ধগুলি রচয়িতাদের মধ্যে দেবেন্দ্রনাথ একজন ছিলেন বলে আধুনিক পণ্ডিতরা মনে করেন। কারণ এইসব ইয়ার মাধ্যমে তিনি আসলে মানবতাবাদ যে সেটা ফুরিয়ে তোলার চেষ্টা করেছেন। তাছাড়া একটা হচ্ছে বঙ্গ ভাষানুবাদক সমাজ। সেই সমাজের কাজ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ও প্রগতি কামনা করা, এবং এই সবার এই সমাজের অধ্যক্ষ সভায় 3 জন বাঙালি প্রধান ছিলেন, দেবেন্দ্রনাথ, জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ও রসময় দত্ত। এর প্রথম সভাপতি ছিলেন এডি বেথুন। এর মাধ্যমে দেবেন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যে যথেষ্ট উন্নতি সাধন করেন। 1862 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে অবশেষে এটি কলকাতা স্কুল বুক সোসাইটির সঙ্গে মিশে যায়। আসলে এই বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে তার মাধ্যমে তিনি আসলে বিধবা বিবাহ, তারপর হচ্ছে বাল্য বিবাহ রোধ, বহু বিবাহ রোধ, এবং মানুষের কল্যাণের জন্য যে বিভিন্ন কাজ কর্মপন্থা বা স্কুল প্রতিষ্ঠা করে, এগুলো বিভিন্ন ধরনের বক্তব্যগুলো উনি এই সমাজগুলোর মাধ্যমে, এই মানবতাবাদী যে সমাজগুলোর মাধ্যমে তিনি দিয়ে থাকতেন। এবং আমরা সর্বোপরি দেখতে পাই যে প্রত্যেকটা সংস্কারের মধ্যে তার মূল বিষয় হচ্ছে আসলে মানবতাবাদ, এবং মানুষের যে কল্যাণ সেটার জন্য তিনি কাজ করে গেছেন, এবং বাংলা নবজাগরণের ক্ষেত্রে সেটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকে আর নয়, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় যে বসে তোমরা একটু পড়াশোনা করবে, এবং তোমাদেরকে অনেকগুলো বইয়ের পেজ থেকে আমি উঠিয়ে দিয়েছি বিভিন্ন এইগুলো তোমরা এটা দেখে নোট করে ফেলবে, তোমাদের পড়তে সুবিধা হবে। আর কলেজ খুললে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, অতএব তোমরা বাসায় একটু পড়ো, আর মানসিক ভাবে তোমরা শক্ত থাকার চেষ্টা করবে, এবং পরিবারের সবাইকে সাহস দিবে। আজকে আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।